আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো, শোনো, শাহেদ নেপাল গেছে আজ। তুমি বিকেলের দিকে আসছো তো? আজ কিন্তু রাত থাকবে এখানে, আমি সব ব্যবস্থা করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি বিকেল নাগাদ চলে আসব। তোমাকে খুব মিস করছিলাম। কচু মিস করছিলে? তবে আমার খুব ইচ্ছে করছে তোমাকে দেখতে। বিকেল 4টের দিকে চলে আসবে কিন্তু। মেয়েটাকে তার নানু বাড়ি দিয়ে আসতে যাচ্ছি এখন। রাখি এখন। রূপা, খুব ভালোবাসি তোমায়। তন্ময়, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। এখন রাখছি গো। রূপার সাথে পরিচয় হয়েছিল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রূপা তার মেয়েকে নিয়ে বসেছিল পূর্ব দিকের গ্যালারিতে। বাংলাদেশ আর জিম্বাবুয়ের ম্যাচ। এখন তেমন একটা আগ্রহ নিয়ে কেউ দেখতে চায় না, তাই গ্যালারি ফাঁকাই ছিল। ওখান থেকে পরিচয়, ফোন নাম্বার আদান প্রদান। রূপার বিয়ের বয়স প্রায় 9 বছর। বিয়ের প্রথম বছর দুয়েক বেশ ভালোবাসাবাসি ছিল শাহেদের সাথে। রূপা নামের মেয়েরা সাধারণত 99% বলতে গুণবতী হয়। রূপাও যথেষ্ট রূপবতী এবং গুণবতী। সে যখন বাইরে বের হতো তখন আশেপাশের মানুষ হাঁ করে তাকিয়ে থাকে রূপার দিকে। এমন মুগ্ধ শাহেদ হতো, কিন্তু আস্তে আস্তে শাহেদের মুগ্ধতা আর ভালোবাসা কমতে থাকে সামানুপাতিক হারে। শাহেদ বিশাল এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। শাহেদের পদোন্নতির সাথে সাথে শাহেদের ব্যস্ততা আর রেসপন্সিবিলিটিও বাড়তে থাকে। মাসের 3 সপ্তাহ চলে যায় অফিসের কাজে এদিকে সেদিকে ছোটাছুটিতে। এর মাঝে বেশ দূরত্ব তৈরি হয়ে গেছে তাদের মাঝে। শাহেদ শেষ কবে রূপাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে সে কথা নিজেরও মনে পড়ে না। রূপার কাছে শাহেদ হোটেলে রিসোর্টে মেয়ে নিয়ে যায়, এইরকম 2-1টা প্রমাণও পেয়েছে সে। তারপর আস্তে আস্তে রূপার শাহেদের প্রতি থাকার তীব্র অনুভূতি ফিকে হয়ে গেছে। শাহেদ বাড়ি ফিরে অন্যভা শুয়ে থাকে আর রূপা মেয়ের দিকে মুখ ফিরে শুয়ে থাকে। দুটো প্রাণ একই সাথে এইভাবে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। কত কাছে এসেও কত অপরিচিত তারা। শাহেদ রূপার অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখে, যাবতীয় প্রয়োজন সেখান থেকে মিটিয়ে নেয়। শাহেদের কাছে টাকা চাইতে হয় না। রূপা আজ জর্জেটের শাড়ি পরেছে, পেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রূপা নিজের শরীর নিয়ে বেশ সচেতন, সবসময় নিজেকে ফিট রাখে আর আকর্ষণীয় করে রাখে। প্রথম কয়েক বছর তার আকর্ষণের মূল বিন্দু ছিল শাহেদের, কিন্তু শাহেদের ওসবে আকর্ষণ হতো না। রূপার কোমরের সামনে চুলগুলো একটা খোপায় আটকে আছে। এই খোপা পূর্ণতা পাবে তন্ময়ের আনা লাল রক্তজবাই। রূপা জানে তন্ময় রক্তজবা আনবেই। এই পর্যন্ত সে যতবার তাদের দেখা হয়েছে প্রতিবারই তন্ময় টকটকে লাল জবা এনেছিল, তার জন্য এনেছিল। তন্ময় রূপার খোপায় লাল রক্তজবা গুজে দিয়ে চুমু খায়। রূপা বুঝতে পারে তন্ময় চুমু খাচ্ছে, আর তখন রূপা চোখ বুঝে অনুভব করে সেইটা। দুবার কলিং বেল বেজে উঠল। রূপা দৌড়ে যেয়ে দরজা খুলে দিল। ছাই রঙের পাঞ্জাবি আর খোঁচা খোঁচা দাড়িতে তন্ময়কে বেশ ভালোই লাগছিল। তন্ময়ের চোখ দুটোকে মদ্য পেয়ালা মনে হয়, যেটাতে ডুব দিলে মাতাল হয়ে যায় রূপা। তখন তার হুঁশ থাকে না একেবারে। রূপা দরজা খুলাই হাত বাড়িয়ে বলল, আমার রক্ত জবা দাও। না, দিব না, আমি নিজে গুজে দিব। ড্রয়িং রুমে এসে রূপার খোপায় রক্তজবা গুজে দিল তন্ময়। আশ্চর্যজনকভাবে আজ আর চুমু খায়নি তন্ময়। রূপার মুখের মাংসপেশি শক্ত হয়ে আসলো, নাক ফুলেছে রাগে, দুঃখে আর অভিমানে। রূপা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি বেডরুমে যাও, আমি চা করে আসছি। তন্ময় এসে বেডরুমে বসলো। একটা ফ্রেমে আটকে আছে রূপা আর শাহেদের হাস্যোজ্জ্বল মুখ দুটো। তন্ময় মনে মনে বলল, বাহ, কি দারুণ মানিয়েছে এদের। ঘরের প্রতিটি জিনিসই বেশ দামি। দামি দামি জিনিসের ভিড়ে মানুষের জীবনের দামি জিনিসটা কখন হারিয়ে ফেলে সেটাকে বুঝতেই পারে না। শাহেদ আর রূপার বেলায়ও ঠিক তেমনটাই হয়েছে। চা করতে করতে রূপার মনে পড়লো তন্ময়ের সাথে প্রথম কোথাও ঘুরতে যাবার কথা। সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল। দুজনে একটা ছাতার নিচে জুবুতুবু হয়ে ভিজছিল সেদিন তন্ময়কে জড়িয়ে ধরেছিল আচমকা বজ্রপাতের বিকট শব্দে। এইসব ভাবতে ভাবতে রূপার মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। কি ব্যাপার, 1 কাপ চা করে আনলে যে? আমাকে চা দেবে না নাকি? বলেই হেসে দিল তন্ময়। রূপা তন্ময়ের দিকে তাকিয়ে বলল, এই 1 কাপ চায় 2জন ঠোঁট ভেজাবো আজ। রূপা তন্ময়ের দিকে কপালটা বাড়িয়ে দিয়ে বলল, নাও।
চুমুক দাও। দুজন পর্যায়ক্রমে এক কাপ চা খেয়ে শেষ করলো। রূপা তন্ময়ের খুব কাছে এসে তন্ময়ের হাতটা ধরে বলল, আজ অনেক ভালোবাসবে আমায়, খুব করে ভালোবাসবে আমাকে। সব এলোমেলো হয়ে যাক, আমাকে তোমার ভিতরে ধারণ করবে আজ। উত্তরের অপেক্ষা না করে রূপা তন্ময়ের গলাটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। ভালোবেসে কোনো মেয়ে যদি কোনো ছেলের গলা জড়িয়ে ধরে, সেটা উপেক্ষা করা অনেক সাধনা আর ধৈর্যের ব্যাপার। তন্ময় সেই সাধনা করেই এসেছে আজ, যে ধৈর্য ধরেই সবটা সামলাবে। রূপা তন্ময়ের আরও কাছে চলে আসলো, বুকের সাথে বুক মিশিয়ে তন্ময়ের মুখের খুব কাছে মুখ এনে বলল, তন্ময়, একটু ছুঁয়ে দাও না। কথাটা খুব দ্রুত ব্যগ্রভাবেই বলল। তন্ময় বেশ বুঝতে পারলো রূপার এই আবেদনে কারো দেয়া অবহেলা জড়িয়ে আছে, কারোর প্রতি থাকা তীব্র অভিমান লুকিয়ে আছে। রূপা এবার তন্ময়কে ঠান্ডা গলায় বলল, আমাকে বিয়ে করবে তন্ময়? আমি শাহিদকে ছেড়ে দিব। ও আমাকে চায় না, ও অন্য মেয়েদের চায়। প্লিজ, তুমি আমাকে বিয়ে করো। তন্ময় গলা থেকে রূপার হাত দুটো নামিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলতে শুরু করলো, রূপা, আজ তোমাকে আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। রূপা, আমি তোমাকে ভালোবাসি, এই নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? রূপা মাথা নাড়িয়ে বলল, না। রূপা, তুমি এখনো শাহিদকে চাও, খুব করেই চাও। শাহিদের দেওয়া অবহেলার বশবর্তী হয়ে অভিমানে তুমি শাহিদকে দেখিয়ে দিতে চেয়েছ তুমিও পারো, আর পেরেছেও তাই। তুমি যখন পায়ে নেল পালিশ দাও, তখনও তোমার অবচেতন মন চায় শাহিদ সেটা দেখুক। আর কি বললে? বিয়ে করার কথা। রূপা, প্রেমিকদের প্রেমিক হিসেবেই মানায়। তারা যদি স্বামী হয়, তখন আর তারা প্রেমিক থাকে না। মেয়েদের বেলাতেও তাই। তারা যখন প্রেমিকা থাকে, তখন তারা সারা রাত দিন প্রেম ছাড়া কিছু বোঝে না। প্রেমিক তাদের খেয়াল রাখুক, যত্ন নিক, কবিতা শোনাক, ভালোবাসার কথা বলুক, সময় অসময়ে ফোন দিয়ে আহ্লাদ করুক, এটাই চাই তারা। কিন্তু সেই মেয়েরাই গৃহিণী হলে অন্য চিত্র। সংসারের কাজ, বাচ্চা পালা, ঘর গোছাতে গোছাতে তারা স্বামীর খোঁজ নিতেই ভুলে যায়। আর যখন সে স্বামীর খোঁজ নিতে চায়, তখন অন্যদিকে স্বামী বেচারা কাজে বেজায় ব্যস্ত থাকে। আর বিপত্তি তখনই বাধে। যার যখন যাকে প্রয়োজন, তখন তারা একে অন্যকে পায় না। তখনই ঝাঁঝালো কণ্ঠে শোনা যায়, তুমি আমাকে ভালোবাসো না। আমি প্রেমিক হিসেবেই ঠিক আছি, স্বামী হিসেবে না। তুমিও প্রেমিকা হিসেবে ঠিক আছো, স্ত্রী হিসেবে না। হয়তো তোমার মনে হতে পারে আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি নিজেকে ঠকাচ্ছি বলে মনে হচ্ছে। তুমি নিজেকে ঠকাচ্ছ বলে মনে হচ্ছে। জেদ করে তুমি আমায় ভালোবাসছো। আমি কখন যে তোমাকে ভালোবেসেছি সে নিজেও জানি না। জানি দূরে থাকা কষ্টের হবে, তবে আমি আর কাছে আসতে চাইছি না। শাহেদ সাহেব ফিরলে আমাকে যেভাবে যত্ন নিয়ে গলাটা জড়িয়ে ভালোবাসা চেয়েছিলে, ঠিক তেমন করেই তার গলাটা জড়িয়ে একটু ভালোবাসা চেয়ে দেখো, সে ফেরাবে না। ইগোকে জিততে দিও না, নিজে নিঃশেষ হয়ে যাবে গো। রূপা বালিশে মাথা গুঁজে কাঁদছে। সে ঠকেনি এবং নিজেকে ঠকাচ্ছিল এই ভেবে। নিজের ভেতরটা এক অজানা পুরুষ এত সহজে পড়ে নিয়ে গেল আজ তাকে, অথচ সে নিজেই পড়তে পারেনি। এই শহরের 10টা পরকীয়ার 7টা হয়ে থাকে নিজেকে পড়তে না পারার ব্যর্থতাই। শাহেদ যখন সেদিন রাতে কলগার্ডের সাথে আনন্দ ঘন সময় পার করছিল, তখন কলগার্ড তাকে বলেছিল, I have an urgent call from husband. He is paralyzed and my baby admit in hospital. Sir, please give me help an hour. I will back within this time. শাহেদ তার মানিব্যাগ থেকে 4000 নেপালি রুপি কলগার্ডের হাতে গুঁজে দিয়েছিল। সেদিন শাহেদ অনেক কিছু ভেবেছিল। এই যেমন এক পতিতাও তার স্বামীকে নিয়ে ভাবে। স্বামী প্যারালাইজড, তার যত্ন নেয়, তবুও মেয়ে অসুস্থতায় টাকা জোগাড়ের জন্য নিজের সবটা বিলিয়ে দিচ্ছে অন্য পুরুষের কাছে। তবুও স্বামীর প্রতি, তার সংসারের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি। আর শাহেদ, তার রূপা তো প্যারালাইজড না, তাকে কত রাত কাছে ডাকছে, কিন্তু ক্লান্তি, ব্যস্ততা আর ইগো দেখিয়ে তাকে একটিবারের জন্য সে শুয়ে দেখেনি। তার মেয়েটা একদিন সে কোলে তুলেও নেয়নি এই ব্যস্ততা দেখিয়ে। না, শাহেদ আজ ফিরেছে, ওর আজ অনেক তাড়া। দুদিক থেকে দুজন টানছে একে অপরকে। তবে এতদিনের পবিত্র ভালোবাসাই যে ছাপ পড়েছে, তাতে দোষটা দুজনেরই।
দুজনে এমন ভুল না করলে বিষিয়ে যাওয়া পৃথিবীটা কত সুন্দর হতো সে কথা ভাবতে ভাবতে শাহেদ এয়ারপোর্টে এসে নামলো। শাহেদ দুজোড়া চোখ আর নতুন নতুন মানুষ খুঁজছে না, এক চেনা জানা অপেক্ষারত মুখ খুঁজে বেড়াচ্ছে। রূপা আজও জর্জেটের শাড়িটা পরেছে, আর খোপাই সেই লাল টকটকে রক্তজবা। সে আছে শাহেদের অপেক্ষায়। অবহেলার শেষে ভালোবাসা আসে সমুদ্রের উত্তাল ঝড়ের ঢেউয়ের মতো, যাতে সব ভেসে যায়। দুটো মানুষ একে অপরকে বুঝলে এই সমাজে তন্ময়ের চরিত্র বা কোনো নেপালি কলগার্ড চরিত্রের দরকারই পড়তো না। তখন গল্পটা খুব সুন্দর গোছালো হয়ে যেত। পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।